We will give one opportunity so that nobody says we didn't give that opportunity. Clear. We'll say that. But state and commission. এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখব, যে স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ, এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল, এবং সেই মামলার আজকে 16ই জুলাই যে ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ থেকে, সেই মামলাতে কি গুরুত্বপূর্ণ নির্দেশ বা তথ্য উঠে আসছে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি এবং তার ডিভিশন বেঞ্চ যে মন্তব্যগুলো করেছেন বা যে নির্দেশগুলো দিয়েছেন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে এই মুহূর্তে কোনো শিক্ষক শিক্ষিকার বা অশিক্ষক কর্মচারীবৃন্দের কারোরই কোনো চাকরি যাচ্ছে না, অর্থাৎ গত দিনে যে অর্ডারটা দিয়েছিলেন সেই অর্ডারই কিন্তু বহাল থাকছে। অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা পুনর্বহাল থাকছেন তাদের নিজ নিজ পদে বা নিজ নিজ চাকরিতে, তারা যেমন বিদ্যালয়ে যাচ্ছেন তেমনই যেতে পারবে। কিন্তু এই স্টে বা এই স্থগিতাদেশ কিন্তু আগামী 2 সপ্তাহের জন্য, 2 সপ্তাহ পর আবার 3 সপ্তাহের মাথায় কিন্তু আবার শুনানি হবে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেহেতু পিটিশনার বা রেসপন্ডেন্ট কোনো পক্ষ থেকেই কোনো এফিডেভিট জমা করা হয়নি, তো এই যে এফিডেভিট জমা করার কাজটা আগামী 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং 3 সপ্তাহ পর কিন্তু ফের শুনানি হওয়ার নির্দেশ কিন্তু দিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে ডিওয়াই চন্দ্রচূড় তার বেঞ্চ। এবং 6টা গ্রুপের প্রত্যেকের থেকে 2 সপ্তাহের মধ্যে এই হলফনামা কিন্তু চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি, যারা শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী রয়েছেন তারা অনেকেই হয়তো আজকে একটু মর্মাহত হয়েছেন, বিশেষ করে যখন মিস্টার ডিভান, মিস্টার সিংভি এবং মিস্টার ভাটনাগার, যাদের তরফ থেকে সেরকমভাবে কোনো উচ্চবাচ্চা করা হয়নি সওয়াল জবাবের ক্ষেত্রে, অনেকে মনে করছে তারা যদি তাদের মতো করে সওয়াল জবাব করছেন, তারা যে মানের আইনজীবী সেই মান অনুযায়ী, তাহলে হয়তো আজকে অন্যরকম রায় তারা পেতে পারতো। সত্যি করে এই বিষয়টা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা, কিন্তু বিষয়টাকে ভাবতে হবে যে এখনও এই যে হিয়ারিং আজকে হলো 16ই জুলাই 2024, আজকে যে প্রসিডিউরাল ডিরেকশন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দিয়েছে, সেখানে যেটা বলা হচ্ছে যে 4 জন নোডাল কাউন্সিলসকে দায়িত্ব দিয়েছেন একটি কনসলিডেটেড কমন কম্পাইলেশন তৈরি করতে। সেখানে কারা কারা থাকছেন? সেখানে থাকছেন অশ্বত্থ শর্মা, শালিনী পল, কুণাল চ্যাটার্জি এবং পার্থশীল। এবং আজ পবন দুগ্গল যে 65B, এটা নিয়ে একটু বলতে গেলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে বলেছেন যে প্লিজ ডোন্ট আর্গু অর টক, দিজ আর আর্গুমেন্টস। কারণ আজ আর্গুমেন্টসের জায়গায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আনেননি ম্যাটারটি। যারা ভাবছেন যে লয়াররা কথা বলেনি, কারণ বারবার বুঝিয়েছেন যে এ সেট অফ ওয়ান পেপার বুক কমন ফর এভরিবডি তৈরি হওয়ার পরেই হিয়ারিংয়ে যাবেন, কিন্তু ইন সার্ভিসদের লয়ার কিছু বলতেই কোনো একজন ওখানকার তিনি বলছেন যে এভরিবডি ইজ ইন সার্ভিস। এরপর দেখেছি যে লয়াররা যে এত কনফিউজড হয়ে গেছেন, এবং তিনি বলছেন হোয়েন দ্য ম্যাটার্স ওফেন হু ইজ অ্যাপিয়ারিং ফর হুম। তাই লিখতে গিয়ে যখন বিষয়টা দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি নেম মেনশন অফ লয়ার্সদের বন্ধ করে বললেন যে ওকে অল দ্য কাউন্সিলস অ্যাপিয়ারিং ইন দ্য ব্যাচ অফ ম্যাটার। এরপর যারা ভাবছেন যে যোগ্যদের পক্ষে দাঁড়ানো লয়ারদের নিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিছু বলেননি, তারা একটু কাইন্ডলি শুনে নেবেন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছেন যে ইউ অল আর দোজ হু আর চ্যালেঞ্জিং দ্য ইম্পাঙ্ক জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট। তার মানে হলো যে এনারা সবাই যোগ্যদের উকিল। উইদিন 2 উইকস কমন কম্পাইলেশন করে দিতে বলেছেন, এবং 3 উইকস পর ফাইনাল হিয়ারিং হবে, যেটা একটু আগেই বললাম। যাই হোক, এখানে একটি প্রসিডিউরাল ডিরেকশন ঠিক করে দিল, যেখানে যোগ্যদের লয়ার্স চুপ কেন বা তারা এসব ভাবনাগুলো ভাবছেন, তাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে বেটার লেট দেন নেভার। তারা বি পজিটিভ থাকুন, অবশ্যই আপনাদের জন্য ভালো সময় আসছে। এরপর যেটা দেখা যাচ্ছে, বিচারপতি
অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আইনজীবী ফিরদৌস শামীমকে বলেছেন, ইউ আর দ্য ভিলেন অফ দ্য পিস, ইউ আর নট অ্যালাউইং বোর্ড টু প্রোগ্রেস। অর্থাৎ আপনি হচ্ছেন এই শান্তির ভিলেন বা খলনায়ক, এবং আপনি বা আপনারা বোর্ডকে প্রোগ্রেস করতে অ্যালাউ করছেন না। এবং আগামী যেটা নেক্সট হিয়ারিংয়ের ডেট মনে করা হচ্ছে, যেটা আগামী 6ই আগস্ট, এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট থেকে বিশিষ্ট আইনজীবী কি বলছেন আমরা একটু শুনে নেব। আজকে তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে স্কুল সার্ভিস কমিশনের যেটা রিক্রুটমেন্ট স্ক্যামের ক্যান্সেলেশনের এগেনস্টে যে এসএলপিগুলো ছিল, ক্যান্সেলেশনের এগেনস্টে এবং ক্যান্সেলেশনের পক্ষে যে এসএলপিগুলো ছিল সেগুলো শুনানি ছিল। আপনারা জানেন আমরা যাদেরকে রিপ্রেজেন্ট করছিলাম এখানটাতে, মানে আমাদের ক্যান্ডিডেট যারা নট কল্ড ফর ভেরিফিকেশান এবং যারা ভেরিফিকেশানে পার্টিসিপেট করতে পারেনি শুধুমাত্র এই স্ক্যামটার জন্য, তো আমরা এখানে যে দাবিটা নিয়ে এসেছিলাম যে প্রসেসটা থাকুক কিন্তু প্যানেলটাকে বাদ যাওয়া। মানে আমাদের ইয়ে ছিল যে যদি যোগ্য অযোগ্যর ফারাক স্কুল সার্ভিস কমিশন করতে পারে তাহলে অযোগ্যরা অবশ্যই বাদ যাক, এবং সেই জায়গাতে আমাদেরকে, যেহেতু আমাদের স্কোর ভালো, একাডেমিক স্কোর ভালো, এবং পরবর্তীকালে আরটিআই করে যেগুলো আমরা আমাদের স্কোর জানতে পেরেছি সেইগুলো যথেষ্ট ভালো, তার ভিত্তিতে আমাদেরকে সেকেন্ড ফেজ অফ ভেরিফিকেশান মানে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউতে পার্টিসিপেট করতে দেওয়া হোক, যেটা ইললিগাল অ্যাপয়েন্টিসদের বাদ যাওয়ার পরে যে ভ্যাকেন্সিটা পড়ে থাকবে। আর যদি এই সেগ্রিগেশনটা করা সম্ভব না হয় তাহলে পুরো প্যানেলটাকে বাতিল করে নতুন করে পুনরায় ভেরিফিকেশান এবং ইন্টারভিউটা করানো হোক। এবং আমরা একই সঙ্গে চাইছি যে অতি অবশ্যই যেন অ্যাকাডেমিক স্কোরটারও পুনরায় ক্যালকুলেশন করা হোক, কারণ এটা অতীতে প্রমাণিত যে অ্যাকাডেমিক স্কোরেরও দুর্নীতি এখানটায় হয়েছে। এবার যদি পুনরায় সব কিছু নতুন করে হয় তাহলে আমরা এটুকু মাথায় রাখি যে যারা যোগ্য তারাই শুধু সেই সুযোগটা পাবে। সেক্ষেত্রে যদি কারো চাকরি বাদও যায় তাহলে সে নিশ্চয়ই আবার পরের প্যানেলে ফিরে আসতে পারবে। এটাই আমাদের দাবি ছিল যে যেহেতু ওখানটাতে হিউজ স্ক্যাম হয়েছে, আমরা উদাহরণ দেখিয়েছিলাম, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে প্রায় 86 ইললিগাল অ্যাপয়েন্টিস ছিল, তো এদেরকে বাদ দিয়ে পড়লে তাহলে মানে আমরা মেনলি যেটা বলতে চাইছিলাম যে ইললিগাল অ্যাপয়েন্টিসদেরকে বাদ দেওয়া হোক। যদি সেগ্রিগেশন এসএসসি দ্বারা সম্ভব না হয় তাহলে পুনরায় প্রসেসটা শুরু করা হোক, মানে প্যানেলের যে সেকেন্ড ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রসেস সেটার কথা বলছি। কারণ আমাদের মধ্যে অনেকে ওভারেজ হয়ে গেছে, আমরা নতুন করে কোনো রিটেন এক্সামিনেশান চাইছি না, কারণ 8টা বছর অলরেডি চলে গেছে, এর মধ্যে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি, আমাদের বয়স পেরিয়ে গেছে, আমরা প্রিপারেশনের মধ্যে আগের মতো নেই। সুতরাং এই সমস্ত কিছু কনসিডার করে কিন্তু আমাদের পক্ষে নতুন করে এক্ষুনি পরীক্ষায় বসলে সেই প্রসেসটা শেষ হতে এত সময় লাগবে, সেই সময় হয়তো আমাদের কাছে আমাদের বয়স সেই সময়টাকে পারমিট করছে না। তো এটা আমাদের বলার উদ্দেশ্য ছিল। আমাদের সিনিয়র ছিলেন বিভা দত্ত মাখিজা ম্যাডাম, এবং আমরাই সুপ্রিম কোর্টকে প্রস্তাব দিয়েছিলাম যে এত কিছু পয়েন্ট এখানে উঠে এসছে যে সবটা একটা কম্পাইলেশনের মাধ্যমে আনা হোক এবং সুপ্রিম কোর্ট যাতে তার ভিত্তিতে শুনানিটা করে। সেটা মঞ্জুর হয়েছে। আমরা পারমিশন টু ফাইল এসএলপি করেছিলাম আমরা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, সেইগুলোও মঞ্জুর করেছে, নোটিশ ইস্যু হয়েছে। 4 জন সুপ্রিম কোর্টের কাউন্সিলকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চ দায়িত্ব দিয়েছে যে তারা যেন এই কম্পাইলেশনটা রেডি করে। তো আমরা এই 4 জনের মধ্যে যে কোনো একজনের সঙ্গে কোঅর্ডিনেট করে আমাদের পেপার যেগুলোর উপর আমরা রিলাই করতে চাইছি, যে আরটিআই রিপ্লাইগুলোর উপর রিলাই করতে চাইছি, সেইগুলো কিন্তু তাদেরকে দেব, এবং তাদেরকে দেওয়ার পরে আগামী 3 সপ্তাহ পরে ফাইনাল শুনানি এই মামলার হবে। আমরা আশাবাদী যে এখানে আমাদের পক্ষে ভালো কিছু হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে এই সময়টুকু যে পরবর্তীতে শুনানি আসতে যে 3 সপ্তাহ, এর মধ্যে কিন্তু স্টেটকে এবং স্কুল সার্ভিস কমিশনকে শেষ সুযোগ দিয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ, যে তারা যেন তাদের কাউন্টার এফিডেভিট, এই মামলাগুলোর রেসপেক্টে যেগুলো কাউন্টার এফিডেভিট সেটা ফাইল করে এবং সমস্তটা কনসিডার করে পরবর্তীতে ফাইনাল শুনানিটা হবে এই মামলা। দেখুন, প্যানেল ক্যান্সেল মানেই যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, হাইকোর্টের মতো সব গুলিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আলাদা না করা যায়। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু একটিও হলফনামা তারা দিচ্ছে না যোগ্যদের পক্ষ থেকে। এটা কিন্তু যোগ্যরা মাথায় ঢোকাবেন। অযোগ্য না বাঁচলে সরকার যোগ্যদের জন্য লড়বে না, সেটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। যারা জেনুইন ক্যান্ডিডেটস রয়েছেন তারা কেউ উস্কানিমূলক মন্তব্যে বিশ্বাস করবেন না। আপনাদেরকে মনে রাখতে হবে একতাই বল, ইউনিটি স্ট্রেংথ। সেটা ভাঙার প্রচুর চেষ্টা চলছে অনেক রকমভাবে, অনেক রকম ছদ্মনামে। যা আজ হয়েছে সেটা হওয়ারই ছিল, যেহেতু জাজরা আগেই ডিসাইড করে নিয়েছিলেন যে ইনকাম ট্যাক্সের ম্যাটারটা আজকে সারাদিন তারা শুনবেন বা হিয়ারিং করাবেন। হতাশ হলেও মনে রাখবেন হেরে গেলে কিন্তু চলবে না। সময় আপনাদের পরীক্ষা নিচ্ছে, আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এবং এই পরীক্ষায় আপনারা অবশ্যই সফল হবেন। সফল হবেন তখনই যখনই আপনারা সম্মিলিত থাকবেন।
সবাই চাই যোগ্যরা সসম্মানে নিজের কর্মক্ষেত্রে ফিরে আসুক। ভালো থাকবেন, ধন্যবাদ।